যিনি ময়মনসিংহের কবি, ময়মনসিংহ থেকে উনি সিংহী, তার ওনার নামের সাথে এই একটি উপাধি যুক্ত আছে, কবি শফিক সিংহী। তো আমরা নামের প্রসঙ্গ আসবো। প্রথমেই আমার যে প্রশ্নটা সবার জন্য আকাঙ্ক্ষার থাকে, কবি ওঠার গল্পে কবি শফিক সিংহী কীভাবে কবি উঠলেন, আপনি যদি আপনার এই কবি ওঠার ঘটনাগুলো আমাদেরকে বলতেন তাহলে আমরা আপনার এই গল্প শুনে অনুপ্রাণিত হব। ধন্যযোগ। আমার অনুজ কবি একজন ব্যাংকার এবং লেখক, প্রকৃতিবাদী হয়ে ওঠার গল্প যদি করতে যাই, সঠিক জায়গায় আমি যেতে পারবো না। প্রকৃতিবাদীরা হয়তো জন্মগতভাবেই প্রকৃতির বরপুত্র। কবি হয়ে ওঠা, কেউ বলেন পারিবারিক একটা হেরিডিটি, কেউ বলেন বাবা মার সংস্পর্শে, কেউ বলেন শিক্ষকের, কেউ বলেন পাড়া প্রতিবেশী। না, তাহলে আমাদের লালন ফকির কবি হতেন না। অনেক বড় কবি তিনি, গীতিকার, যিনি স্কুলের সংস্পর্শ পাননি, যিনি লেখাপড়া জানতেন না, যিনি এমনিতেই অনেক বড় গীতিকার, অনেক বড় বড়, তাকে নিয়ে পিএইচডি করা হচ্ছে বিদেশে তার এই ছন্দের উপর। তো আমরা জানি, আমরা যে ধর্মের অনুসারী, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব লেখাপড়া জানতেন না। তো তিনিও, তার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছিল পবিত্র কোরআন শরীফ, যা ছন্দে ছন্দে গ্রথিত এবং সমগ্র বিশ্বের সবচেয়ে সুন্দর ছন্দময়, দেখেন ছন্দ পতন নাই, এরকম একটি বিশাল গ্রন্থ, ৬,৬৬৬ আয়াতের, ৬,৬৬৬ আয়াতে, এখানে কোনো ছন্দ পতন ছিল না। তো কবি হয়ে ওঠাটা, ইংরেজরা বলেছে পিতে তারা মানব জাতিকে 3 ভাগে বিভক্ত করেছে। পিতে প্রফেট, পিতে পয়েট, পিতে প্রফেসর, মানে শিক্ষাবিদ, কবি এবং নবী। আবার পারস্য ওরা বলেছে শায়েরি পয়গম্বরী হয়, মানে কবিরা তো পয়গম্বরের অনুসারী, এভাবে বলেছে। এবং সত্যি সত্যি তাই। আমরা যে সমস্ত কবি আমাদের আগে দেখেছি, উমর খৈয়াম থেকে শেখ সাদি, হাফিজ, সিরাজ, আল্লামা ইকবাল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের নজরুল, যাদেরকে আমরা দেখেছি, তারা আমরা যে কোরআনের বাণী, ধর্মগ্রন্থের বাণী, বেদ কিংবা তৌরাত, জবুর, ইনজিল, জান্নাবেস্তার বাণীগুলি পাই, কল্যাণকর জিনিস মানুষের জন্য এবং প্রাণী জগতের জন্য, তাদের ভাষায়, কবিতায় কিন্তু সেগুলোই আমরা উজ্জীবিত হয়েছি। নজরুলের কবিতায় আমরা উজ্জীবিত হই, বিপ্লব করি, বিদ্রোহ করি, তখন আমাদের শরীর চাঙ্গা হয়ে ওঠে তার গান বা কবিতার ছন্দে। তেমনি রবি ঠাকুরেরও তাই। আমরা দর্শন খুঁজে পাই, আমরা আমাদের জীবনের উপলব্ধি খুঁজে পাই, একটি গানে আমরা ব্যথিত হই, কষ্ট পাই, অনেক সময় গান শুনে কষ্ট লাঘব হয়ে যায়। এই যে অনুভূতি ফিলিংসটা আমরা পাই, এটা কবিদের দ্বারাই সম্ভব। তো আমার কবি হয়ে ওঠাটা আমি নিজেও বলতে পারবো না কিভাবে হয়েছে। তবে হ্যাঁ, আমার আম্মা বেগমে এক সময় লিখতেন। আমার আব্বাও কিছু কবিতা এবং আত্মজীবনী লিখে গেছেন। আমার আব্বার নাম সৈয়দ শামসুজ্জামান, তিনি যুক্তফ্রন্টের সময় রাজবন্দী ছিলেন, ভাষা আন্দোলনেও তিনি অংশগ্রহণকারী ছিলেন। আম্মাও সেই তৎকালের মানুষ, তারাও লিখতেন। তো হয়তো আর তাদের সংগ্রহে অনেক বই ছিল, প্রচুর বই, পুরনো বই, এবং শাহনামা থেকে শুরু করে বই আমি পেয়েছি। ওই বইগুলি আমি পাঠ করেছি। আমি আগে বলেছি যে লালন ফকির পাঠ করেন নাই, প্রকৃতি থেকেই করেছেন। তবে হ্যাঁ, আমাদের যে জমানা, এই জমানায় আমরা যদি পাঠ না করি তাহলে খুব কিন্তু বেশি কিছু আমরা একা একা করে ফেলতে পারবো না। লালন ফকির ব্যতিক্রম, লালনকেও তো আমরা পাঠ করি, ওই পাঠ করেই আমাদের আর একটা অভিজ্ঞতা আসে। তো পাঠেও কিছুটা এসেছে হয়তোবা। আর জীবন দেখা, যেমন আমি ৭১ মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার প্রথম যে উপন্যাস প্রকাশিত হয়েছিল ৯৫ বাংলা একাডেমি বইমেলায়, সেই বইটি ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। আমি কিন্তু প্রথমে কবি হই। এই জীবনচক্র আমার প্রথম উপন্যাস। এটা ১৯৯৫ সালে বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ হয়েছিল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। কারণ আমি ৭১ মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযোদ্ধাদের সাথে সহযোদ্ধারূপে মুক্তিযুদ্ধ করেছি। ওই যে দেখা, ওই যে বাস্তব অভিজ্ঞতা থেকে আমার ভিতরে এসেছে। তার পরবর্তী সময়ে আমি দেখেছি মুক্তিযোদ্ধারা ভিক্ষা করছে। একজন বুবা মুক্তিযোদ্ধা ভিক্ষা করত নীলগঞ্জের, মুক্তিযোদ্ধা সনদ নিয়েও সে তৎকালে কোনো সুযোগ সুবিধা পায়নি। ৭৫ পরবর্তী ৭৪ থেকে ৭৩ থেকে ৭১ থেকে সে ভিক্ষা করতে দেখেছেন ট্রেনে।
তাকে চরিত্র করে আমি একটা উপন্যাসটা লিখেছিলাম। এবং এভাবে আমি কিছুটা বাস্তবতা, কিছুটা প্রকৃতি, এগুলো থেকে দেখে দেখেই কিন্তু আমরা মূলত শিখি। আর লেখালেখিটা এভাবেও আসে। আমার প্রথম প্রকাশ হয়েছিল যখন কবি আহসান হাবিব বিচিত্রা ছিলেন 1975-এ, আমার প্রথম কবিতা ছড়ার মতো। আর এরপর একটু গ্যাপ ছিল, 75 থেকে 79 পর্যন্ত আমি খুব ভবঘুরে ছিলাম, বিভ্রান্ত ছিলাম। 79-র পর থেকেই আমার সঠিকভাবে লেখা শুরু হয়েছিল। আমি আমার কবিতায় আমি খুঁজে পেয়েছি, আমি একা না, যত কবি আছে, আমি এক সময় নজরুল গবেষক বা নজরুল সাধক হিসেবে নিজেকে মানে সেট করেছিলাম। তো তখন তার বিদ্রোহী কবিতার 334 লাইন আমি পোস্টমর্টম করেছিলাম। কি সেটা? ওই বিদ্রোহী কবিতারই অনুরূপ আমার কবিতার কিছু ছন্দে ছিল, আমি অজেয় অজ্ঞেয় অমর অক্ষয় অব্যয় দুর্বার দুর্দম দুরন্ত দুর্জয় দুর্গম দুর্ভেদ জটিল ভাব জগতে কালে কালে আসা নজরুল ও আমার মতো কবিরা আসলে সহজবদ্ধ পদ্য। কবিরা মানুষকে উপলব্ধি দিতে চায় অনুভূতি থেকে, যে সমাজ, সংসার, রাজনীতি, অর্থনীতি সমস্ত কিছুর বিষয়ে আপনি মানে দর্শন খুঁজে পান। কবিরা কিন্তু সেই ইন্ধনটাই দেয়, অনুপ্রেরণা দেয় মানুষকে, যে একজন অশিক্ষিত মানুষের যাতে বুঝে। যেমন নজরুলের কথাগুলি যখন আমি ভাবি, রবি ঠাকুরেরও অনেক সহজবোধ্য কথা আছে, সেই কথাগুলোকে একজন মূর্খ মানুষও বুঝে ফেলে। সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মরিয়া, এই যে কথাটার ভিতরে যা আছে, একজন মূর্খ মানুষকে বোঝানোর জন্য তিনি লিখেছেন, যে অশিক্ষিত সেও কিন্তু বুঝে যে মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মরিয়া। এই ধরনের সহজবদ্ধ, সহজ পঠ্য, সহজ শ্রব্য যে জিনিসগুলো কবিরা উপস্থাপন করেন, সেগুলি দিয়ে দেশ, জাতি এবং মানুষ উপকৃত হয়। আমরা যখন চাঁদ দেখি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার সড়ক বলা কাজলাদি। আমি যখন অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকাতে থাকবো, তখনও কিন্তু এই শ্লোকটা যখন আমার সামনে উঠে আসবে, তখন আমার মানসপটে যে চিত্রটা অঙ্কিত হবে, যে চিত্রপট আমাকে খেলবে, তখন আমার গ্রাম বাংলার, বাংলাদেশের বাঁশবাগান এবং তার মাথার উপর চাঁদ উঠেছে, এটা দেখা যাবে। এই ধরনের সার্থক যে পংক্তিগুলো আছে, সেই পংক্তিগুলোই মূলত কবিতা। এবং কবি হয়ে ওঠা, এই তাদেরকে অনুসরণ করে কবি হয়ে উঠতে হয়। আর এগুলোকে উপলব্ধি না করতে পারলে, আমরা যদি শুধু যেমন আমরা বর্তমান জমানায় যে কবিতা লিখি, খুবই দুর্বোধ্য। কবিরা কবিতা লিখে নিজেই বুঝে না যে আমি কি লিখলাম, অন্য কেউ বুঝবে। কবিকে আমি একটু ইন্টারাপ্ট করছি, কারণ কবির যে অভিজ্ঞতা, ওনার যে লেখা এবং ওনার যে দর্শন, তো সেই অনুযায়ী উনি বলতে থাকলে আসলে চলতেই থাকবে। আমরা অনেক কিছু শুনলাম, যারা আমাদের তরুণ প্রজন্ম আছে, তারা আশা করি যে অনেক কিছু এখান থেকে জানতে পারলেন এবং অনেক কিছু অনুপ্রেরণা থাকবে। তো কবির কাছে যেটা আমার প্রশ্ন ছিল, যে কবি ওটার গল্প, আপনি বললেন যে আপনি মুক্তিযোদ্ধাদের সাথে ছিলেন, সহযোদ্ধা ছিলেন, যুদ্ধ করেছেন। তো আমরা একজন মুক্তিযোদ্ধা কবি শফিক সিংকে পেয়েছি। তো ওই মুক্তিযোদ্ধার প্রেক্ষাপটে উনি লিখেছেন জীবনচক্র বইয়ের নাম, তাই তো? জীবনচক্র। এখন আমার কথা হলো যে আপনার কি হঠাৎ করেই মানে মনে হলো যে আমি যেহেতু মুক্তিযোদ্ধাদের দুর্দশা দেখেছি, মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ করতে দেখেছি, আমি নিজেও যোদ্ধা ছিলাম, আমার একটা স্মৃতি রাখা দরকার, এই প্ল্যান মানে এই চিন্তা থেকে আপনি এই বইটা লিখেছেন? না, মনে হয় না আমি কেউ আপনাকে বলেছিল? না, কেউ বলে না, এটা চিন্তা থেকে না। আমার মনে হয় আমার মস্তিষ্ক প্রসূত বিষয়ই, আমার মানে হঠাৎ করে আর কি, আমার মানসিকতাই আমাকে ওইদিকে ধাবিত করেছে। পরবর্তী সময়ে আমি কবিতায় এসেছি। আমার প্রথম কাব্যগ্রন্থ কিন্তু পদচর, এটা হলো 2000 সাল বাংলা একাডেমি বইমেলা। পদচর। তাহলে আমি যে বলেছিলাম কবি শফিক সিংহী ময়মনসিংহ চষে বেড়াচ্ছে, মনে হয় আমার কথাটা একেবারে অযৌক্তিক হয়নি। আমার দ্বিতীয় বই বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত 2002, আমি যখন অতি মানব। আমার তৃতীয় বই আমি এটা 2004, এটা বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত। এটাতে কাজী নজরুল আমাদের জাতীয় কবির ছবি আছে, এই কবিতাটার নাম আমি। কবিতাটার কয়েকটা লাইন বলি, তাইলে বুঝতে। আচ্ছা, আমার একটু প্রশ্ন শেষ হোক, আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে দেরি হয়ে গেছে। তো আমার যেটা প্রশ্নের উত্তরটা আমার এখনো আমার ক্লিয়ার হয় না। আমি মনে করছি যে আমার যারা শ্রোতা আছেন তাদেরও ক্লিয়ার হয়নি যে কবি হয়ে ওঠার গল্প, আমি কিভাবে কবি হলাম। আপনাকে কেউ অনুপ্রাণিত, আপনার প্রথম যে বই ছিল জীবনচক্র, সেটা আপনার আসলে মস্তিষ্ক পরিচিত, মানে নিজে থেকেই লেখা, এর মানে আপনি কারো দ্বারা অনুপ্রাণিত হননি, কেউ আপনাকে লিখতে অনুপ্রাণিত করেনি? অবশ্যই প্রেরণা দিয়েছে আমাকে মুক্তিযুদ্ধটাই প্রেরণার ছিল, কোনো ব্যক্তি? অবশ্যই
ওইটা প্রেরণা ছিল দেশ এবং জাতির নিয়ে। তো লেখালেখি যখন শুরু হয়ে গেছে তখন আস্তে আস্তে আপনি কবিতার দিকে যখন আমি আসছি তখন আমার কাছে কিছু দ্রোহ আসছে, কিছু বিদ্রোহ আসছে, কিছু বিপ্লবী চিন্তা চেতনা আসছে, তারপর আমি কবিতায় হাত দিলাম। কবিতা 80 দশকের পর থেকে আমি হাত দিয়েছি এবং আমি বইটা দেখালাম এটা হলো পুরোপুরি বিদ্রোহী কবিতাটা। যেমন আমি বললাম না যে আমি নদী মিসিসিপি আমাজন অথবা নীল সিন্ধু ব্রহ্মপুত্র, বৃথা ক্রন্দন স্রোতে পড়ে আমার বৃথায় পাইতে যাওয়া স্থল ভাগে যাওয়া সূত্র। আমি পাহাড়ি স্রোতস্বিনী হঠাৎ নিম্নপতিত জলপ্রপাত, ছোট নয় বৃহৎ ভিক্টোরিয়া কিংবা নায়াগ্রা। ভুলে যাবে বন্ধু দেখতে তাজমহল, যদি পড়ে স্রোতে আমার সেখানেই পেয়ে যাবে আগ্রা। এরকম ভাবে আমি লিখেছি। আমি কাল মহাকাল আজ থেকে অনন্তে ধাবমান দিন মাস সাল, স্রষ্টার পরবর্তী ক্ষমতাধর আদম আমি, সর্বত্রীয়বাদ গতি ও কাল। আমি এই কথায় সৃষ্টি ধ্বংস পাপ পুণ্য স্বর্গ নরক সর্বত্রই আমার গমনাগমন, ভীত চকিত আমায় দেখে মাথা নত করে আসমানে সব আলোর সৃষ্টি ফেরেশতাগণ। এভাবে কবিতায় আমার ঢোকা। চমৎকার চমৎকার, মানে কবির মুখ থেকে কবিতা শুনতেছে কি ভালো লাগে, একবারে হৃদয় ঘটিত, হৃদয় স্পর্শ করে যায়। কবিতাটাই এই বিদ্রোহী কবিতাকে আমি পোস্টমর্টম করার পরে আসছে। আমি রাধা কৃষ্ণের প্রেম প্রেম খেলা, হিন্দু আনি কথামালা, তারই সাথে লাইলি মজনুর চূড়ান্ত প্রেমের আমি অগ্নিদগ্ধ জ্বালা। আমি প্রেমিক প্রবর ফরহাদের বুকে শিরির জাগ্রত স্মৃতি, এ যুগের রূপ আমার রোমিও জুলিয়েটের প্রেম কাহিনীর বিস্মৃতি। এভাবে আমি অনেক লম্বা করে এটাকে আমিতে রূপান্তর করেছি। এটাই শেষ না, আমার আরো অন্য ধরনের কবিতা আছে। যেমন দ্রোহ আসছে আমার কাছে, যখন আমাদের রাজনৈতিক পট পরিবর্তনে যখন আসছে, তখন এক সময় আমার কবিতায় আসছে আসবো আবার, এসেছি বহুবার, আসবো আবার, সময়ের রথে চড়ে নেচে নেচে ধেয়ে ধেয়ে, ঝন ঝনা ঝন বর্ম আমার, ধ্বনিবে বাতাসে আগমনী বার্তা খানি বয়ে নিয়ে, ভীষণ নদে গর্জবো আবার, যেন ব্যাঘ্রের অহংকার, কাব্যে ভয়ে অভিশবে বাজবে কানে অপরাধীর, যেন ইসরাফিলের সিংহার মহাহংকার। এসেছি বহুবার, আসবো আবার, সময়ের রথে চড়ে নেচে নেচে ধেয়ে ধেয়ে, ঝনঝনা ঝন বর্ম আমার, ধ্বনিবে বাতাসে আগমনী বার্তা খানি বয়ে নিয়ে, যদি আসি আবার ক্ষমা নাই আর, করেছে তো বহুবার, ঋণে ঋণে ভরা হিসাবের ঘোড়া, চেয়ে দেখ হয়ে পাওনাদার তোর সামনেই খাড়া, যাদের রক্ত ঘামে গড়া সুন্দরী বসুন্ধরা, তাদেরই মাথায় ফুটিয়ে খই করে হইচই, নেচেছিস কত তেতা থই থই, খেয়েছিস বহু কলা আর দই, বেলা শেষে পড়বি ধরা, সামনেই হয় জমদূত খাড়া, হবিরে নিঃশেষে তুলে মনে সর্বহারা, যার পাশে দেখবি শুধু ধু ধু মরু প্রান্তর। এসেছি বহুবার, আসবো আবার, সময়ের রথে চড়ে নেচে নেচে ধেয়ে ধেয়ে, ঝনঝনা ঝন বর্ম আমার, ধ্বনিবে বাতাসে আমার আগমনী বার্তাখানি বয়ে নিয়ে। আর 1 মিনিট কথা বলি। এটা তো বিদ্রোহীর যে ভাব, একটা সময় এগুলো প্রকাশিত বই আছে, মানে চমৎকার, মানে কবিতা তো এখন মানুষ পড়ে না, যার ফলে আমার বইয়ে যেগুলো আছে অনেক কবিতা এরকম আছে। যা হোক, আমি সৌভাগ্যবান, আমার অনুজ কবি মতিউর রহমান সুমন আজ আমাকে আপনাদের সামনে এভাবে উপস্থাপন করেছে। আমি সৌভাগ্যবান এই জন্য যে আমি বাংলা ভাষায় জন্মগ্রহণ করেছি। কেন? এ ভাষায় ভাষা আন্দোলন হয়েছে, এ ভাষায় অনেক বিপ্লব হয়েছে, এ ভাষার মানুষ তিতুমির থেকে একবারে সূর্য সেন থেকে আন্দোলন করেছে, বিপ্লব করেছে, দ্রোহ করেছে, যা পৃথিবীর কোনো জাতি করে নাই। এবং 1971 মুক্তিযুদ্ধ করে সাগরের স্রোত সৃষ্টিকারী রক্ত ঢেলে এ জাতি মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীতে এভাবে আর কোনো রাষ্ট্র পয়দা হয়নি। যা হোক, আমি বাংলা ভাষায় জন্মগ্রহণ করে কেন ধন্য? বাংলা ভাষায় 400 প্রজাতির গান আছে। পৃথিবীর সমস্ত ভাষা মিলিয়ে যদি গানের ধারা দেখা যায়, তথাকথিত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে, পপস পাবেন, মডার্ন পাবেন, কি বলে এটাকে, জাজ পাবেন, বিভিন্ন ধরনের। আমাদের দেশে যে গানের ধারা, পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, জারি, সারি, নজরুল গীতি, রবীন্দ্রগীতি, লালন গীতি, হাসন গীতি, কত রঙের যে গীতি আছে, ব্যাঙের গান, বৃষ্টির গান, বিভিন্ন ধরনের গানেরই প্রজাতি আছে, যা পৃথিবীর কোনো ভাবধারায় নাই। এটাকে ভাবরাজ্য বলি আমি। আর এখানে আপনি যখন পুরো অক্সফোর্ড ডিকশনারি ঘেটে ফেলবেন, আপনি একটা শব্দের সমর্থক 10টা বের করতে পারবেন না। আমি এখানে বসে আমি বলে দেবো আপনাকে আকাশ, আসমান, নীলিমা, আমি বলতেছি, আমরা যে সূর্য বলি, সূর্য, তপন, রবি, অরুণ, দিনমণি, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, ভাস্কর্য, বিভিন্ন ভাবে আমরা, চাঁদেরও এরকম নাম আছে, চাঁদ, চন্দ্র, শশাঙ্ক, আপনারা জানেন, বাঙালি সবাই জানে। এই যে বাংলা ভাষা এত ঋদ্ধ, এত অলংকার সমৃদ্ধ, পৃথিবীর কোথাও নাই। আপনি আরবি পড়বেন, ইংরেজি পড়বেন, একটা আর পাবেন, একটা রা পাবেন। আর আমার এখানে র কত প্রকার জানেন? এগুলো আমি বিশ্লেষণ করে রেখেছি। বয়শূন্য র, ডয়শূন্য র, ঢয়শূন্য র,
রেফ রিকার রফলা। আপনি ব্যবহার করবেন শব্দ, ওদের ধার নিয়ে কিন্তু আপনি পারবেন না। যেমন আপনি ঢয়শূন্য আর ঢয়শূন্য বানাতে গেলে ইংরেজরা বলবে আর এইচ লাগাবে, কিন্তু ঢয়শূন্য কি লাগাবে? আপনি যখন সার বলবেন সার, বড় বলবেন বড়, যখন বর বলবেন বর। এই যে আমার ভাষার যে অলংকার, যে সংস্কৃতি, যে পাণ্ডিত্য, আমাদের পূর্বে যারা ভাষা চর্চাকারী ছিলেন, পৃথিবীতে কিন্তু 8,000 ভাষা আছে, অনেক ভাষা মিলিত। বাংলা ভাষায় অনেক মানুষ, এত মানুষ কথা বলে না। ম্যান্ডারিন চীনে 1 কোটি মানুষ প্রায় কথা বলে, ইংরেজিতে তো ছাড়া বিশ্বই বলে। কিন্তু বাংলা ভাষায় অল্প সংখ্যক মানুষ কথা বলি, 30 কোটি হবে বা 40 কোটি। কিন্তু বাংলা ভাষার পর্যায়টা এখন পৃথিবীতে 4র্থ স্থানে আছে। পৃথিবীতে এই 8,000 ভাষার মধ্যে সে বেঁচে আছে 4র্থ অবস্থানে, এবং 1 নম্বর অবস্থানে থাকার কথা। কেন থাকার কথা? এই ভাষায় যে অলংকার আছে, যে সমৃদ্ধি, যে সাহিত্য চর্চা, যে আপনার কাব্য চর্চা, যে গানের ধারা বললাম, এবং যে অক্ষর সমৃদ্ধি, রহস্য এবং দীর্ঘর যে ব্যাপারটা, আপনি যখন আরবি পড়বেন, গুণ না করবেন, কিংবা একটা জেরের পরে ইয়া থাকলে আপনি বলবেন ফি, আর আমরা দীর্ঘই থাকলে আমরা বলতে পারি বীর, আর রস্য থাকলে বীর, তার মানে প্রলম্বিত হয়ে যায় রস্য দীর্ঘের। এই হলো ব্যাপার। আমার কথাটা এ পর্যন্ত, আপনাকে কথা বলার একটু সুযোগ দেই। যাক, আমি মানে ভাবতেছিলাম যে আমরা সন্ধ্যা তো হয়ে গেল এবং এখানে মাইক্রোফোন নেই, স্ট্যান্ড নেই, কবির সাউন্ড মনে কেমন হবে, আমার দর্শকরা কি আসলে বুঝতে পারবে কিনা। কিন্তু কবি কিন্তু সেই মুক্তিযুদ্ধের সময়ে, ওনার প্রথম 1995 সালে, কিন্তু কবি এখনো দীপ্ত তারুণ্য কবির মধ্যে কি পরিমাণ জাগ্রত, সেটা আমরা আসলে যারা দর্শক শ্রোতা আছেন এবং আমরা এখানে যারা আছি সেটা বুঝতে পারছি। তো কবি আসলে আমাদের মেইন যে ফোকাস ছিল সেটা থেকে আমরা একটু অন্যদিকে চলে গেছি। আমরা মানে কবির ভিতরে এত জ্ঞান গর্ব আলোচনা আছে, যেটা শুনতে চাইলে আমরা অনেক কিছু শুনতে পারবো। আমরা আমাদের বাংলা ভাষা নিয়ে অনেক আলোচনা শুনলাম কবির কাছ থেকে, তো ওটা নিয়ে আমরা আরেকদিন বড় ধরনের একটা অনুষ্ঠান করতে পারি। তো আজকে আমরা যেখানে ছিলাম কবি ওঠার গল্পে, তো আমাদের কবি হয়ে উঠেছেন নিজে থেকেই। ওনার অনুপ্রেরণা ছিল এই প্রকৃতি, এই দেশ, এই ভাষা, এই মাতৃকা, এই আমাদের ব্রহ্মপুত্রের কবি শফিক সিংহী, ময়মনসিংহের কবি। তো এইগুলো ওনার অনুপ্রেরণা, নিজের থেকেই লেখা। যুদ্ধ করেছেন, যুদ্ধের সেই বিভিন্ন ঘটনা ওনাকে অনুপ্রাণিত করেছেন, উনি সেটাকে স্মৃতি করে লিখেছেন। 1995 সালে সেই বইটা প্রকাশিত হয়েছে, প্রথম বই। তারপর সর্বশেষ কত সালে আপনার বই প্রকাশিত হয়? 2004-এ, আবার 2014-তে একটা সম্পাদনা আছে আমার। আচ্ছা, 2004-এর বইটার নাম হচ্ছে? 2004-এর বইটার নাম আমি। এবং 2014-তে সম্পাদনা গেছে। এরপরে আর বই প্রকাশ করেননি তিনি। কেন প্রকাশ করেননি এবং ভবিষ্যতে প্রকাশ হতে যাচ্ছে কিনা এই বিষয়ে একটু যদি বলেন। হ্যাঁ, আমি এই আমার আত্মজীবনীমূলক একটি উপন্যাস লিখছি আমার দিনলিপি অনুসরণে। প্রতিদিন আমি দিনলিপি করি বহু বছর যাবৎ, সেই 80 সন থেকে। সেই দিনলিপি অনুসরণে কার সঙ্গে দেখা হলো, কার সঙ্গে, যেমন সুমনের সাথে আজকে আমার কথা হয়েছে, এটা আমার দিনলিপিতে উঠবে। এবং এগুলো নিয়ে আমি চরিত্র, হাজার হাজার চরিত্র নিয়ে আমি একটা উপন্যাস লিখছি, লেখা চলছে প্রতিদিনই। ওইটাই আমার প্রিন্ট হবে। ওটার ভিতরে আমার কবিতাগুলো আছে, আমার কিছু লেখাও থাকবে, কিছু কোট থাকবে, কিছু বাণীও থাকবে। তো এটাই আমার শেষ চিন্তা। এবং লিখনিটা আছে, কম্পোজে চলছে, সেটা হবে অনেক বড় করে বলে, যেহেতু একের ভিতর সব আসবে, 7 খণ্ডে হবে। এটার নামই হবে এক জীবনে বহু জীবন গাথা। এটাই লেখা হচ্ছে। এক জীবনে বহু জীবন গাথা হয়ে রয়, জীবন চলে জীবন পুরে, জীবন উঠাও হয়, তবু নাই জীবনের ক্ষয়। জন্ম থেকে সব মানুষই পালন করে ধর্ম, জীবন জুড়ে করে যায় সে হরেক রকম কর্ম। এক সময়ে মানুষটি যে যায় অন্তরালে, বহুজনের মাঝে তারই জীবন প্রদীপ চলে। যেমন আমার বাবা আমার জীবনে জ্বলছেন, আমার শিক্ষকগণ আমাকে যে শিক্ষা দিচ্ছেন চলছেন। এটা হলো এক শিক্ষা। আর কবিদের কথা যে বলা হয়েছে, যেটা বলছে না, আপনার এই বইটা নিয়ে কবি হয়ে ওঠা, সব কিছুর কিন্তু শিক্ষক আছে। ধর্মীয় শিক্ষক, আপনার যুদ্ধ শেখার শিক্ষক, ফুটবল খেলার কোচ, কবি হওয়ার কোনো শিক্ষক নেই। একমাত্র প্রকৃতিই প্রতিটি কবির শিক্ষক। প্রকৃতি ছাড়া, ঈশ্বর প্রদত্ত বর পুত্র ছাড়া, প্রকৃতির বর পুত্র ছাড়া কেউ কবি হতে পারবে না, হয়নি। যদি কেউ বলে, এটা আমি মানব না, মিথ্যা। নজরুল দুখমিয়া থেকে যে কবি হয়েছিলেন, কেউ তাকে ওই রুটির দোকানে প্রেরণা দিতে এসেছিল না, কেউ তাকে শিক্ষা দেয় নাই পুঁথিপাঠ করো, পুঁথি থেকে তুমি 2টা ছড়া লিখে ফেলো। তিনি নিজে নিজেই প্রকৃতি তার উস্তাদ, এভাবেই শিখেছেন। আমিও আমাকে মনে করি আমার প্রকৃতি আমার শিক্ষাগুরু। এই সুমনের শিক্ষাগুরু প্রকৃতি, আমি তার উস্তাদ নই। সুজন আছে এখানে ভিডিও করছে, সেও কবি, তাকেও আমি শিক্ষা দিতে পারিনি। সে তার মতোই শিখছে। তার উস্তাদ প্রকৃতি, আমার উস্তাদ প্রকৃতি। আমরা সকলেই প্রকৃতির সন্তান,
জীবন বুদ্ধ থেকেই লেখা, জীবনের লেখা, জীবন বুদ্ধ থেকে আসে। তারপরেও আমি যেহেতু কবি ওটার গল্পে অনেকের গল্প শুনেছি, কারো কারো ব্যক্তি হিসেবে অনুপ্রেরণা থাকে, সাহচর্য থেকেও আসে। কবিদের সাথে সবসময় আড্ডা দিতে দিতে সাহচর্য পেতে পেতে সেও কবি উঠছে, মানে তারও মনের মধ্যে মানে এমন একটা ভাবনা হচ্ছে যে আমি একটু চেষ্টা করি। এভাবে হয় অনেকের। আমাদের কবি কিন্তু সেভাবে হন নাই, আমাদের কবি অন্যভাবে অনুপ্রেরণা পেয়েছে। অন্যভাবে অনুপ্রেরণা পাইনি, আমি বাধা বিপত্তি থেকে কবি হয়েছি এটা বলতে পারি। কেউ প্রেরণা তো দেয়নি আমাকে, আমার পরিবার কবি না হওয়ার জন্য চেষ্টা করেছে। সেটা হচ্ছে সাহিত্য চর্চার, জীবন বোধের ক্ষেত্রে, জীবন চলার পথে সেটা থাকে। যখন ভর্তি হয়েছি তখন আমাকে বলা হয়েছে কবিতা চর্চা করা যাবে না। কবি কারা? যারা সমাজের অবহেলিত উপেক্ষিত মানুষগুলো। আমি যখন বিয়ে করেছি সেদিন থেকে স্ত্রী আমার কবিতার পাণ্ডুলিপি পড়া দূরের কথা, দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে। অন্য কিছু করো, ব্যবসা করো বা চাকরি করো, কিন্তু কবি প্রশ্ন বর্তমানে কি অবস্থা? কবি হওয়ার জন্য কেউ প্রেরণা দেয় না। কবি হওয়ার জন্য আমাদের দেশে অন্তত তাকে বাধা দেওয়া হয়, কবি হয় না। আমরা বাধা বিপত্তির ডিঙিয়েই কিন্তু কবিতা লিখি, বাধা বিপত্তির ডিঙিয়েই আমরা কবি নামটুকু পেয়েছি। তবে কবি কতটুকু হতে পেরেছি, কবিত্ব কতটুকু ধারণ করতে পেরেছি, এটা কিন্তু অনেক গভীর বিষয়। আমার জ্ঞানের পরিধি খুবই নিম্নমানের, একেবারে বিন্দু বলা যেতে পারে। বিন্দু থেকে বৃত্তে ধাবমান আমরা প্রতিদিনই যাই। আমরা আসলে ডানা হতায় করে অন্তবিহঙ্গ, নিষেদিন চলেছি সমুখ পানে, পিছু টানে করিনি তো যাত্রা ভঙ্গ। ওই যাত্রা ভঙ্গ না করে আমাদের লেখনী চালিয়ে যাচ্ছে কবিরা। যত বাধাই আসুক আমরা এগিয়ে যেতে চাই। যাক, আমাদের কবিত্ব ধারণ করা খুব কঠিন। কবি শফিক সিং আসলে কতটুকু কবি সেটা আমার বিচার করার বিষয় নয়। আমার দর্শক যারা আছেন কিংবা যারা ওনার সাথে চলেন, যারা ওনার লেখা পড়েছেন, সেটা ওনারাই বিচার করবেন। আমার কবি ওটার গল্পে কবি শফিক সিং আজকে যা দেখিয়েছেন, যা শুনিয়েছেন, তাতে আমি আপ্লুত। কবিকে অনেক অনেক ধন্যবাদ। আবারও একটি প্রশ্ন রয়েই গেল। প্রশ্নটি হচ্ছে, কবিদের জীবন ভঙ্গুর, অনেক বাধা বিপত্তি থাকে, তবে বর্তমান প্রেক্ষাপট অনেকটাই পাল্টে গেছে। আমরা বর্তমানে আদিতেও ছিল কিছু কবি, ম্যাজিস্ট্রেট ছিল, বিচারপতি ছিল, এরকম অনেক কবিও আছে, তো পাশাপাশি তারা লেখালেখি করেছে। তবে অধিকাংশ কবিতার সৃষ্টি হয় দুঃখবোধ থেকে। আমাদের দুঃখু মিয়া জাতীয় কবি হয়েছেন, এরকম দুঃখবোধ থেকে কবিতার সৃষ্টি হয়। তো কবি যেটা বললেন, উনি অনেক বাধা বিপত্তি পেয়েছেন, সহধর্মীয় ওনাকে কবিতা লিখতে অনুপ্রেরণা দেননি। তো বর্তমানে কি বলেন এই শেষ বয়সে এসে কবির মুখ থেকে, সেটা শুনতে চাই। তারপর আরেকটি প্রশ্ন করে আমরা শেষ করবো। এখন তো মানে কি, বাধাও না বলাও না, নিজের গতিতেই চলা। এখন আর বাধা দিতে দিতে যাবে কোথায়? সন্তানরাও বড় হয়ে গেছে। আমার বড় মেয়েটা পিএইচডি করতেছে অস্ট্রেলিয়াতে, ছোট মেয়েও মাস্টার্স কমপ্লিট করে ঢাকা ভার্সিটি থেকে একটা ফেলোশিপ নিয়েছে। তো ওরা আবার কখনো বাধা দেয় নাই। আমার লেখা মাঝে মধ্যে পড়ছে মেয়েগুলো, এটাও একটা প্রেরণার জায়গা আমার। আর সবচেয়ে বড় কথা, দুঃখবোধের কথা বলা হয়েছে। পৃথিবীতে সব মানুষ সুখের পিছনে ছুটে বেড়ায়, সুখ চাই, দুঃখ কেউ চায় না। আমার মনে হয় একমাত্র প্রাণী কবিরা, যারা দুঃখকে লালন করে, দুঃখকে পোষণ করে এবং বলে যে সুখকে লাথি মারো, দুঃখকে আঁকড়ে ধরো। যেমন নজরুল ঘর জামাই ছিলেন, পেটে ভাত ছিল না, কিন্তু নার্গিসের বাড়িতে ঘর জামাই থাকতে চাননি। পথে পথে নেমে খুঁজে খুঁজে বেরিয়েছে, না খেয়ে দিন কাটিয়ে কবিতা চর্চা করেছে, কিন্তু ঘর জামাই হয়ে রাজকীয় ভোগ করতে চায়নি। তার মানে কবিরা, নবীরা বা এ ধরনের মানুষ যারা, তারা কিন্তু দুঃখকে লালন করে। আর এটাও জানা কথা, দুঃখ ছাড়া তো সুখ মিছে। দুঃখ যদি নাই থাকবে, সুখটা আসবে কোত্থেকে? পাপ নেই, পুণ্যের প্রশ্নই উঠবে না। ভালো নেই, মন্দ নেই, তাহলে ভালো কে? মন্দরা আছে বলেই তো ভালোর যাচাই আমরা করব। সুতরাং দুঃখ লালন করতে হয়। আমি দুঃখকেই লালন করি, যদিও দুঃখ খুঁজে খুব বেশি পাই না, দুঃখের জায়গায় সুখই চলে আসে। আমার মনে হয় আমি যদি সুখ চাইতাম তাহলে বোধহয় দুঃখ আমাকে আঘাত করতে অনেক বেশি। কাজেই আমি দুঃখকেই লালন করতে চাই, সারা জীবন দুঃখ পেতে চাই। দুঃখের মাঝ দিয়ে যে সুখটুকু আসবে, ওটাই আলোকবর্তিকার মতো আমাকে সেটাই পাওয়া। এটাই আমার সান্ত্বনা। সকলকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করি। পৃথিবীটা নেই, মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে পৃথিবী। আমরা একটা চিঠি আসলে সংবাদ পেতাম 7 দিন 10 দিন 3 দিন পরে প্রিয়ন এসে দেওয়া যেত। এখন এই মুহূর্তে বসে বসে এই প্রজন্ম ভিডিও কলে 3000, 6000, 8000 মাইল দূরে কথা বলতেছে। মানে প্রকৃতি এখন বন্দী হয়ে গেছে তথ্য প্রযুক্তির হাতে, রিমোট কন্ট্রোলে চলে এসেছে সব, এবং বিশ্ব রিমোট কন্ট্রোলিংয়ের ভিতর চলছে। সব পাওয়ার যেন রিমোটে বন্দী, আঙুলের ডগায় বিশ্ব ঘুরছে। আমার গুরু বলেছিলেন, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। আর আমি এখন দেখছি বিশ্বটা এখন আঙ্গুলের ডগায় ঘুরে। উনি 70-80 বছর আগে বলে গেছিলেন কবি নজরুল, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আমরা মুঠোয় পড়ে দেখছি।
রিমোট টিপলে এই মুঠ থেকে, এই যে মোবাইল মুঠ থেকে মুঠোফোন দিয়ে আমরা পৃথিবী দেখছি সব কিছু। কবির এই দূরদর্শিতা আসছে, আমি দেখছি বিশ্বটা ঘুরছে এখন আঙুলের ডগায়। তো আঙুলের ডগায় যে সময়ে বিশ্বটা ঘুরছে, এই প্রজন্ম কোনোভাবেই অতীতে ফিরে যাবে না, কিন্তু অতীতকে আমাদের লালন করতে হবে। অতীতের ইতিহাস, অতীতে যারা কিছু দিয়ে গেছেন তাদেরকে পাঠ করতে হবে, তাদেরকে ধারণ করতে হবে, তাদেরকে উপলব্ধি করতে হবে। এই প্রজন্ম যদি সেটা করতে পারে, তাহলে তারা নতুন আরেকটা পৃথিবী, আরেকটা প্রজন্মকে আরেকটা কিছু উপহার দিয়ে যেতে পারবে, এটাই আমার বিশ্বাস। এখন এমন এক যুগ যখন আমরা চোখ বুঝলেই সারা বিশ্ব দেখি, এটা ছিল আগের যুগ। এখন চোখ বুঝে না, চোখ চেয়েই সারা বিশ্ব দেখা যায়। সাধকরা চোখ বুঝে দেখার চেষ্টা করতো, ইচ্ছে হলে পলকে উড়ে যেত সপ্তাহে কাশপুরের তাহিয়াপুর, বিনা রকেটে এই ঘুরতে ফিরতো তারা দূর হতে দূর মহাকাশপুর। এখন সেটা না, এখন রিমোটে চড়েই আমি দূর হতে দূর মহাকাশপুর চলে যাই। বাস্তবে রকেট চলে যাচ্ছে চাঁদে, যেতে চায়, মঙ্গলে যেতে চায় মানুষ। এই প্রজন্ম একটা ভীষণ সময় আছে, যেখানে আকাশচুম্বী হয়ে গেছে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের অগ্রযাত্রা। এখন আমাদেরকে শুধু বিজ্ঞান নিয়ে চললে হবে না, প্রকৃতিকেও লালন করতে হবে সেটার সাথে। আমরা শুধু এই বড় বড় ডিমগুলো খাবো না, দেশি মুরগির ডিমটাও খাওয়ার জন্য চেষ্টা করতে হবে যেন সেটাও থাকে। আমরা কেরোসিন ভুলে গেছি, কুপিবাতি, মোমবাতি, হারিকেন ভুলে গেছি, আমরা ব্যাটারির টর্চ ভুলে গেছি। এখন সব ইলেকট্রিফাই এবং ইলেকট্রিতে বিদ্যুৎ চালিত গাড়িও চলে এসেছে। মিউজিয়ামে যেতে হবে আমাদেরকে, তো এই জন্যে আমরা সমস্ত কিছু মিউজিয়াম বন্দি করে ফেলছি। এমন এক সময় দেখা যাবে পুস্তকগুলা, বই পুস্তকগুলা মিউজিয়ামে চলে যাবে, কলম মিউজিয়ামে চলে যাবে। কলম লাগবে না লিখতে, এখনই লাগে না। কাগজ লাগবে না, কাগজ কলম উধাও হয়ে যাবে। সেই সময়টাও সামনে আসছে। তথ্য প্রযুক্তি এই পর্যায়ে আমাদেরকে নিবে, কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে অতীতকেই। আমি যদি রবি নজরুল ভুলে যাই, আমি বাঙালি কবি না, আমি কেউ না। আমি একটা প্রশ্ন করি কবিকে, করতে পারেন। যেহেতু উনি অগ্রজ কবি, উনি অনেক দূরদর্শী কবি, আগাম অনেক কিছু উনি বলতে পারে, যারা কাছের জন আছে তারা তা ইতিমধ্যে উপলব্ধি করেছেন। তো কবির কাছে আমার প্রশ্ন, আপনার ধারণা কি আগামীর প্রশ্নে কি আগামীর বিশ্ব কি সৃষ্টির উল্লাসে আসবে নাকি ধ্বংসের আগুনে পড়বে? আমরা সৃষ্টি এবং ধ্বংসকে এক হাতে লালন করছি। আগে কথাটা ছিল মানবের তোরে মাটির পৃথিবী, দানবের তোরে নয়। এখন পৃথিবী মাটির তোরে, মানুষের তোরে মাটির পৃথিবী নয়, দানবের তোরেই মাটির পৃথিবী। পৃথিবী ধ্বংস করার মতো রিমোট হাতে নিয়ে মানুষ অপেক্ষা করছে, কখন একটা অ্যাটম বার্স্ট হবে, কোন ভুলে কোথায় চাপ পড়বে রিমোটে কেউ জানি না। আমরা ধ্বংসযজ্ঞের মুখোমুখি আছি প্রায়, এবং ধ্বংসযজ্ঞ পৃথিবীর আনাচে বিভিন্ন জায়গায় চলছে। এখন গাজাতে চলছে, বিভিন্ন জায়গায় বিশ্বজুড়ে এই রিমোটে ক্ষেপণাস্ত্র 3000 4000 মাইল দূরে ফেলে ধ্বংস করা যায়। কে ধ্বংস করছে? মানুষকেই ধ্বংস করছে। মানবতা এখানে লঙ্ঘিত হচ্ছে, মানবতা শেষ হয়ে যাচ্ছে। আমাদের উচিত এই সমস্ত জিনিসগুলোকে, এই ধ্বংসযজ্ঞের যে জিনিসগুলো, এগুলো সবগুলোকে সাগরে ফেলে দেওয়া, এবং মানুষ মাটির মতো থাকা। প্রতিটি মানুষকে মানুষ মানুষের মতো মনে করবে, বন্ধুর মতো মনে করবে, শত্রু না মনে করবে। এভাবে যদি আমরা পুনরায় পৃথিবীতে চলতে পারি, তাহলে পৃথিবী টিকে যাবে। না হয় এই পৃথিবীতে মানব জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে অচিরেই। এটা আমার ধারণা। আমরা নিশ্চিহ্ন হওয়ার পথে আছি। যে কোনো সময় রিমোটে হাত চাপ পড়তে পারে, যে কোনো যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কিছু হতে পারে। তখন দেখা যাবে মানুষ পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। কিছু মানুষ থেকে গেলেও সেই মানুষ থাকবে না। মানুষের আন্তরিকতা এবং প্রকৃতিবাদিতা দূরে সরে যাচ্ছে, মানুষ নিরাশ হয়ে যাচ্ছে। সব আর্টিফিশিয়াল মানে তথ্য প্রযুক্তির কাছে বন্দী হয়ে যাচ্ছে মানুষ, এবং ধ্বংসযোগ্যটাই আমাদের হাতে বেশি। কে কত বেশি ধ্বংস করতে পারবে, এই পাওয়ারটা দেখানোর মধ্যে আমরা এখন প্রতিযোগিতায় আছি। কাজে আগামী পৃথিবী যে খুব সুন্দর হবে, হাস্যোজ্জ্বল একটা পৃথিবী, আনন্দমুখর একটা পৃথিবী আমরা আগামী এক প্রজন্মদিন দিয়ে যেতে পারবো, এই ব্যাপারে আমি শঙ্কিত। তারপরও মানুষ পারে না এমন কিছু নাই। মানুষের কাছেই তো মানবতা, ইনসানিয়ত তো মানুষই দেখাবে। সেই হিসেবে মানুষগুলো আবারও চলে আসতে পারে। যেমন আমরা হাসপাতালে যদি ঢুকি, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান চিনি না। হসপিটালটা মানব জাতির জন্য একটা স্থান, যেখানে মানুষের পরিচয়ে মানুষ। হিন্দু ডাক্তার মুসলমান রুগীকে রুগী মনে করে, মুসলমান মনে করে না। একজন মুসলমান ডাক্তার বৌদ্ধ খ্রিস্টান রুগীকে রুগী মনে করে, ধার্মিক মনে করে না, মানুষ মনে করে। আমরা যখন হাসপাতাল বানাতে পারবো পৃথিবীটাকে, আমরা যখন নিজেকে হাসপাতালের মতো মনে করতে পারবো, সেই দিন পৃথিবী আসলে মানব জাতির পৃথিবী হবে। যেমন হাসপাতাল একটি জায়গায় আমি দেখালাম, হাসপাতাল হলো সত্যিকারের মানব জাতির জন্য একটি কেন্দ্রস্থল, যেখানে ধর্ম, বর্ণ, শত্রুতা নাই,
একজন চিকিৎসক শত্রুকেও চিকিৎসা করে। এই শত্রুতা থেকে যখন আমরা মুক্ত হতে পারবো, পৃথিবীতে এই ধ্বংসযজ্ঞের এই কর্মগুলো যখন আমরা নিজেকে চেক দিয়ে রিমোটগুলো ধ্বংস করতে পারবো, এই ধ্বংসযজ্ঞের যে অ্যাটম, পারমাণবিক আণবিক অস্ত্রগুলোকে যদি আমরা ফেলে দিতে পারি সকলে মিলে, তাহলে পৃথিবী মানব জাতির জন্য আবার মানবের তৈরি মাটির পৃথিবী দানবের তৈরি নয় হবে। ধন্যবাদ কবি, আসলে যা বললেন, মানে পৃথিবী, মানে এখন এআইয়ের যুগ চলছে, আমাদের যে মানে বিজ্ঞানের যে আধিপত্য, মানে দেশ পৃথিবী যেভাবে যাচ্ছে সেভাবে আমাদের সামনের ভবিষ্যৎ নিয়ে কবি যা বললেন তার সাথে আমি পুরোপুরি একমত। আসলে যার শুরু আছে তার তো শেষ হবেই, শেষ দিয়েই আবার শুরু হবে, মৃত্যুর পরবর্তী সেটা যার যে ধর্ম মোতাবেক সেটা আবার শুরু হবে। তো কবি এতক্ষণ আমাদেরকে সময় দিলেন, কবিকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এবং আমার এপিসোডের সাথে যুক্ত থাকেন, এই এপিসোড দেখেন, তাদেরকে সবার প্রতি কৃতজ্ঞতা আন্তরিকতা জানাচ্ছি এবং পরবর্তীতে একই রকমভাবে অন্য কোনো একজন কবিকে নিয়ে কবি হয়ে ওঠার গল্পে আমরা একত্রিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ দর্শক।